আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কি সুন্দর একটা চমৎকার দৃশ্য একবার দেখিয়েছিলাম। হ্যাঁ, আজকে আবারও এই ব্যাকগ্রাউন্ডে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে এই অধ্যায়ে সর্বশেষ আলোচনা নিয়ে। কোন অধ্যায়? প্রথম অধ্যায়। হ্যাঁ, তোমরা যারা উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী, তাদের প্রথম অধ্যায়ের শেষ আলোচনা নিয়ে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহমুদুর রহমান মিজান, সহকারী অধ্যাপক জীববিজ্ঞান, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রে কোষ ও এর গঠনের 9 নম্বর লেকচার নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের সাথে আছি আমি, তোমাদের মিজান স্যার বায়োলজি। হ্যাঁ, এটা মনে হয় তোমরা আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে তোমরা জানো অনেকেই, যেখানে আমি আমার অনলাইন ক্লাসগুলো নিয়মিতভাবে আপলোড করছি। তোমরা যারা সাবস্ক্রাইব করে রাখো নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। হ্যাঁ, আজকে আমরা কোষ ও এর গঠনের 9 নম্বর বা শেষ আলোচনায় যেটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে জিন ও জেনেটিক কোড। অর্থাৎ জিন কি এবং জেনেটিক কোডের মাধ্যমে কিভাবে জীব তার এই সংকেত বহন করছে এবং জীবের বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করছে, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে প্রোটিন উৎপাদন করছে। আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলো যাওয়া যাক মূল আলোচনায়। প্রথমত, জিন কি? দেখো, জিন হচ্ছে ডিএনএ অণুর একটি ক্ষুদ্রতম অংশ। আমরা যদি একেবারে সহজ করে বলতে চাই, ডিএনএ অণু কিন্তু অনেক পেঁচানো, সূক্ষ্ম, লম্বা একটা বৃহদাকার পলিনিউক্লিওটাইড চেন। তো এই পলিনিউক্লিওটাইডের একটা ক্ষুদ্রতম অংশ, একটা ছোট্ট পার্ট আমরা যদি আলাদা করে নিই ডিএনএ, সেটি যদি কোনো ফাংশনাল প্রোটিন তৈরি করতে পারে, কোনো পলিপেপটাইড উৎপাদন করতে পারে, যেটা কিনা কোনো বিক্রিয়া পরিচালনার মাধ্যমে একটি ফেনোটাইপিক ইফেক্ট দিতে পারে, একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে, তাহলে ওই ক্ষুদ্রতম ডিএনএ অণুর অংশকে বলবো আমরা একটা জিন। কথা ক্লিয়ার কিনা? তাহলে ডিএনএ অণুর একটি ক্ষুদ্রতম অংশ যেটি জীবের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে, সেটিকে বলবো আমরা জিন। এই যে এখানে আমরা সংজ্ঞায়িত করছি, দেখো, জিন হচ্ছে ডিএনএ অণুর একটি ক্ষুদ্র অংশ যা ফাংশনাল প্রোটিন তৈরি করে এবং যার একটি ফেনোটাইপিক ইফেক্ট বিদ্যমান। হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম কি? প্রতিটি জীবের দেহে যে জোড়ায় জোড়ায় ক্রোমোজোম গুলো থাকে, এই জোড়ায় জোড়ায় ক্রোমোজোমকে আমরা বলি হোমোলোগাস ক্রোমোজোম। এই প্রতিটি জিন এই হোমোলোগাস ক্রোমোজোমে একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য তারা কিন্তু একে অপরের জোড়ায় জোড়ায় অবস্থান করে। ঠিক আছে? একজন বিজ্ঞানী 1900 সালে, তার নাম ছিল মর্গ্যান, টি.এইচ. মর্গ্যান। তোমরা নাম শুনেছ মনে হয়। হ্যাঁ, এই মর্গ্যান প্রমাণ করেন একটি ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে জিনগুলো অবস্থান করে। ক্রোমোজোমের নির্দিষ্ট যে লোকাসে, যে স্থানে জিনগুলো অবস্থান করে, হ্যাঁ অলরেডি আমি উচ্চারণ করে ফেলেছি একবার, সেটি হচ্ছে লোকাস। তাহলে লোকাস হচ্ছে নির্দিষ্ট স্থান, যেখানে ক্রোমোজোমের যে স্থানে জিনগুলো অবস্থান করে। একজন বিজ্ঞানী যার নাম ছিল টটাম, তার একজন সহকর্মী ছিলেন, তার সাথে বেডেল এবং টটাম, তারা এই কাজটি করেন। তারা দেখান যে একটি এনজাইম একটি নির্দিষ্ট জৈব রাসায়নিক বিক্রিয়ার ধাপ পরিচালনা করে। আর এনজাইমটা কি? একটি ফাংশনাল প্রোটিন। হ্যাঁ, এবং ওই এনজাইম আবার একটি নির্দিষ্ট জিন দ্বারা নির্দেশিত হয়েই উৎপাদিত হয়। আমরা ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন দেখেছি না? সেন্ট্রাল ডগমা নিয়ে কথা বলেছি না? হ্যাঁ, সেখানে দেখা যায় যে একটা নির্দিষ্ট ডিএনএ একটি মেসেঞ্জার আরএনএ তৈরি করছে, সেই মেসেঞ্জার আরএনএ একটা তোমার নির্দিষ্ট প্রোটিন উৎপাদনের জন্য সংকেত বহন করছে। হ্যাঁ, সেটাই তো জেনেটিক কোড। আমরা গত ক্লাসে একটু ধারণা দিয়েছিলাম তোমাদেরকে, আজকে আমরা এটি নিয়ে বিস্তারিত কথা বলবো। তো টটাম এটি দেখান যে একটি নির্দিষ্ট এনজাইম উৎপাদনের জন্য একটি নির্দিষ্ট জিন ক্রিয়া করে এবং সেই জিনের ক্রিয়ায় একটি নির্দিষ্ট বিক্রিয়ার ধাপ পরিচালিত হয়। অর্থাৎ একটি নির্দিষ্ট এনজাইম একটি নির্দিষ্ট জিন দ্বারা নিয়ন্ত্রিত। ঠিক আছে? একটি জিন 3টি অংশ নিয়ে গঠিত। কি কি? দেখো, প্রথম অংশের কথা বলছি আমরা, প্রোমোটার। এটি একটি জিনের গুরুত্বপূর্ণ অঞ্চল যেখানে আরএনএ পলিমারেজ এসে ট্রান্সক্রিপশনের কাজ শুরু করে, যেটিকে বলি আমরা প্রমোট। অর্থাৎ যেখান থেকে প্রমোট করছে কাজের, মানে
শুরুর একটা মানে উদ্দীপনা দেওয়ার যে স্থানটা, সেটিকে বলি আমরা প্রমোটর। অর্থাৎ এই জায়গা থেকে আরএনএ পলিমারেজ এসে ট্রান্সক্রিপশনের সূচনা করে। আরেকটি অংশ আছে যেটিকে বলি আমরা কোডিং সিকোয়েন্স। হ্যাঁ, অর্থাৎ এই জায়গা থেকে যেখান থেকে ট্রান্সক্রিপশন সূচনা হয়ে একেবারে শেষ পর্যন্ত যেতে থাকে, ওই যে নাইট্রোজেনাস বেজের তোমার যে কি বলে সাস বা টেমপ্লেটকে ধরে ধরে এগিয়ে যায়, সেটিকে বলি আমরা কোডিং সিকোয়েন্স। আরেকটি শেষের দিকে যে অংশ, যেখানে গিয়ে ট্রান্সক্রিপশন শেষ হয় বা ট্রান্সলেশন শেষ হয়, সেইটাকে বলি আমরা টার্মিনেটর। টার্মিনেট করে, অর্থাৎ ওইখান থেকে ট্রান্সক্রিপশন শেষ হয়ে যায়। আরএনএ পলিমারেজ দ্বারা ট্রান্সক্রিপশনের পলিমারাইজেশন হয়, অর্থাৎ ওই জায়গায় গিয়ে ট্রান্সক্রিপশন শেষ। তাহলে এই তিনটি পার্ট নিয়ে, একটি হচ্ছে প্রমোটর, আরেকটিকে বললাম আমরা কোডিং সিকোয়েন্স, আর একটি হচ্ছে টার্মিনেটর। এই তিনটি পার্ট নিয়ে কিন্তু জিনের আলাদা আলাদা অংশ গঠিত হয়। আধুনিক যে সূক্ষ্ম গবেষণা, এই সূক্ষ্ম গবেষণায় জিনের আরো কিছু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ গবেষকরা মানে তাদের আলোচনায় নিয়ে এসেছেন। আমরা যদি সেই জায়গায় একটু নিজেদেরকে মনোনিবেশ করি, দেখো, প্রথম কথা হচ্ছে সিস্ট্রন। সিস্ট্রন জিনের যে প্রধান কার্যকরী একক, সেটিকে বলা হচ্ছে সিস্ট্রন। এরপরে মিউটন, যেটা মিউটেশনের জন্য যে এককটা কার্যকরী থাকে, সেটিকে বলি আমরা মিউটন। দেখতে পাচ্ছ? হ্যাঁ, মিউটন। তারপরে আসো রেকন, রিকম্বিনেশনের একক, যেটা থেকে জিনের পুনর্বিন্যাস সাধিত হয়। অর্থাৎ ওই যে মিয়োসিস কোষ বিভাজনের ক্রসিং ওভারের সময় যে একটার সাথে আরেকটার পরস্পরের অংশের বিনিময় যেভাবে জিনের রিকম্বিনেশন হয়, পুনর্বিন্যাস হয়, সেই পুনর্বিন্যাস বা রিকম্বিনেশনের জন্য যে ইউনিটটা কার্যকরী থাকে, সেইটিকে আমরা বলি রেকন বা রিকম্বিনেশনের ইউনিট। রেপ্লন, রেপ্লিকেশনের জন্য যে ইউনিটটি কার্যকরী থাকে। ডিএনএ অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশনের জন্য যে ইউনিটটা কার্যকরী, সেটিকে বলি আমরা রেপ্লন। কমপ্লন, অর্থাৎ অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন যে বেসগুলো আছে, এই বেসের সম্পূরকত্ব হিসেবে যে ইউনিটগুলো কাজ করে, সেটিকে বলি আমরা কমপ্লন। ঠিক আছে? এগুলো হচ্ছে একেবারে সূক্ষ্ম গঠনে জিনের ভিন্ন ভিন্ন একক উৎপাদন বা যেগুলো নিয়ে দেখা গেছে আর কি। আরেকটি হচ্ছে যেটি অর্থবহ অংশ বা যেটা মূলত কোডিং সিকোয়েন্স বহন করে, সেটিকে বলি আমরা এক্সন। আর যেটি অর্থহীন অংশ, অর্থাৎ যেটা নির্দিষ্ট নিউক্লিক অ্যাসিড যে অংশটুকু করে না, তোমার প্রোটিন উৎপাদনের জন্য প্রয়োজনীয় সংকেত বহন করে না, সেটিকে বলি আমরা ইন্ট্রন। তাহলে এক্সন হচ্ছে অর্থবহ অংশ, আর ইন্ট্রন হচ্ছে অর্থহীন অংশ। তাহলে আধুনিক গবেষণায় জিনের এই সূক্ষ্ম গঠন সম্পর্কে আরো বিস্তৃতভাবে এরকম জানা সম্ভব হয়েছে। জিন যেভাবে তার বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটায়, সেটিকে আমরা বলে থাকি জিন এক্সপ্রেশন। জিন এক্সপ্রেশন কিভাবে হয় সেটিতে যাওয়ার আগে জিনের কতগুলো বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা একে একে দেখি। দেখো, জিন কি? জিন হচ্ছে বংশগতীয় উপাদান। এটি কি করে? মিউটেশনে অংশগ্রহণ করে এবং অভিযোজন ও বিবর্তনে ভূমিকা রাখে। মিউটেশন কি? কি? জীবদেহের এমন কোন স্থায়ী পরিবর্তন, সে পরিবর্তন শুধু ওই জীবই বহন করে না, সেটি তার পরবর্তী বংশধরে সঞ্চারিত হয়। এ ধরনের পরিবর্তনকে বলি আমরা মিউটেশন। তাহলে এই পরিবর্তন কোথায় হলে পরবর্তী বংশধরে যাবে? তার ক্রোমোজোম লেভেলে পরিবর্তন করতে হবে, জিন লেভেলে পরিবর্তন করতে হবে। হ্যাঁ, সেটি আমরা বলছি। এই জিনে মিউটেশন ঘটে এবং এর মাধ্যমে অভিযোজন ঘটে, বিবর্তনে ভূমিকা রাখে। ওকে, জিনের উপাদান সমূহকে পুনর্বিন্যস্ত করে নতুন জিন উৎপাদন করা যায়। অর্থাৎ জিনের যে নাইট্রোজেনাস বেসগুলো, ডিএনএর যে বেসগুলো আছে, এগুলো যদি একটু এদিক ওদিক করে দেওয়া হয়, সেটার মাধ্যমে কিন্তু নতুন জিন উৎপাদন করা সম্ভব। একটি ক্রোমোজোমে অসংখ্য জিন থাকে। একটা ক্রোমোজোমে যে ডিএনএ সিকোয়েন্স আছে, সেখানে অনেকগুলো জিন থাকে। হ্যাঁ, জিন নির্দিষ্ট লোকাসে অবস্থান করে, অর্থাৎ ক্রোমোজোমের যে পজিশনে জিন অবস্থান করে, সেটিকে আমরা কি বললাম? লোকাস। একটু আগে একবার বলেছি আমরা। হ্যাঁ, জীবের এক একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন কাজ করে। সাধারণত দেখা যায় জীবের একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য এক জোড়া জিন কাজ করে। তোমরা গ্রেগর জোহান মেন্ডেলের নাম শুনেছ না? যাকে জিন তত্ত্বের জনক বলা হয়। হ্যাঁ, সেই গ্রেগর জোহান মেন্ডেল, তার কিন্তু অনেক দুঃখের ইতিহাস আছে।
যাকে জিনতত্ত্বের জনক বলি আমরা। জনক সম্পর্কে দু একটা কথা না বলে আসলে জিন নিয়ে কথা বলছি, এটা আমাদের ঠিক হচ্ছে না, তাই না? হ্যাঁ, ওনার কিন্তু খুব ইচ্ছা ছিল উনি শিক্ষক হবেন, সেজন্য উনি বারবার চেষ্টাও করেছেন, কিন্তু শেষ পর্যন্ত উনি আসলে জেনারেল লাইনের শিক্ষক হতে পারেননি। উনি শেষ পর্যন্ত ধর্মযাজক শিক্ষক হয়েছিলেন। একটি গির্জায় উনি ধর্মযাজকের দায়িত্ব পালন করতেন, এবং সেই গির্জায় কিছু ফাঁকা জায়গা ছিল পাশে, সেটিতে উনি মটরশুঁটি জাতের চাষ করেছিলেন, বিভিন্ন সাহায্যরা মটরশুঁটির, এবং এগুলোই ছিল ওনার গবেষণার মূল বস্তু। ওনার জীবদ্দশায় উনি তার সফলতা দেখে যেতে পারেননি। উনি 1822 সালে জন্মগ্রহণ করে 1884 সালে মৃত্যুবরণ করেন, এবং তার মৃত্যুর 16 বছর পর অর্থাৎ 1900 সালে তার এই গবেষণা কর্মগুলো স্বীকৃতি পায়, ওই আদু ভাইয়ের মতো আর কি। হ্যাঁ, তার মৃত্যুর পর তাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল যে ইউ আর দ্য ফাদার অফ জেনেটিক্স। ওকে, তো যাই হোক, এটা নিয়ে আমরা সেকেন্ড পেপারের 11 নম্বর চ্যাপ্টারে মেন্ডেলের অনেক ইতিহাস পড়বো। হ্যাঁ, সেখানে আমাদের জিন তত্ত্ব বিবর্তন একটি আলাদা চ্যাপ্টার আছে, সেখানে আমরা দেখবো ইনশাল্লাহ। তো কোনো কোনো ক্ষেত্রে একটি জিন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আমরা জানি একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য এক জোড়া জিন দায়ী, কখনো কখনো তার চেয়েও বেশি জিন এর সাথে জড়িত থাকে, তবে কোনো কোনো ক্ষেত্রে একটা জিন একাধিক বৈশিষ্ট্যের সাথে জড়িত থাকতে পারে। আমরা জানি ডিএনএ জিন বা ডিএনএ এর ক্ষুদ্রতম অংশ জিন, যেটা আমরা একটু আগে বললাম, কিন্তু কোনো কোনো ভাইরাসের ক্ষেত্রে, যেমন কোভিড-19 চিনি না আমরা? না চিনলে ওর সম্পর্কে অনেক কিছু ইতিমধ্যেই আমরা জেনে ফেলেছি। এই করোনা ভাইরাস বা কোভিড-19, যার জিন বা জেনোমটা কিন্তু আরএনএ, ওর বডিতে ডিএনএ নাই, আরএনএ দিয়েই সে এত কিছু করছে, মানে আমাদের সব কিছুকে একেবারে শেষ করে দিচ্ছে। তো সরি, এখন আমরা জিন প্রকাশ, জিন এক্সপ্রেশন, হোয়াট ইজ জিন এক্সপ্রেশন, এটি নিয়ে একটু কথা বলবো। জিন যে তার বৈশিষ্ট্যকে বহিঃপ্রকাশ করছে বা ঘটাচ্ছে, এটাকেই আমরা বলি জিন প্রকাশ বা জিন এক্সপ্রেশন। তো জিন প্রকাশের যে ইউনিট, সেটিকে আমরা বলে থাকি অপেরণ। উদাহরণ হিসেবে আমরা আদি কোষের এমন একটি অপেরণের উদাহরণ দিতে চাই যেখানে 4টা ইউনিট রয়েছে। একটিকে বলি আমরা স্ট্রাকচারাল জিন, আর একটিকে বলি প্রমোটর বা উদ্দীপক জিন, আর একটি হচ্ছে অপারেটর বা চালক জিন, আর একটি হচ্ছে রেগুলেটর জিন বা নিয়ন্ত্রক জিন। ঠিক আছে, এখানে যদিও চালক বলছি, আমরা আসলে এটাকে নিয়ন্ত্রক বলাটাই বেশি যুক্তিযুক্ত আমার মতে, কারণ দুটোকেই চালক বললে কথাটা কেমন হয়ে যায়। তো নিয়ন্ত্রক জিন সে কিন্তু টোটাল প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে। উদ্দীপক জিন তাকে উদ্দীপনা দেয়, এই এটা করো না কেন, এটা করো না কেন। বুঝতে পারছো? আমি ছোট্ট উদাহরণ দিই, তাহলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি আমার এর আগে ক্লাসেও আমার ছেলে মেয়েদেরকে এই উদাহরণটা দিয়ে বলি, কথাটা আসলে বললে সবার কাছে ইজি হয়ে যায়। যেমন ধরো, মনে করো আমি আমার ফ্যামিলির নিয়ন্ত্রক, তো স্বভাবতই আমার ওয়াইফ আমার উদ্দীপক, সে আমাকে বিভিন্ন কাজে উদ্দীপনা দেয়। তো মনে করো সে আমাকে একটা উদ্দীপনা দিচ্ছে, এই আমাদের একটা গাড়ি কিনলে কেমন হয়। তো ও তো উদ্দীপনা দিচ্ছে, কিন্তু আমি পারবো কিনা, আমি তার নিয়ন্ত্রক, আমি আসলে চেষ্টা করে দেখবো আমার যদি বাজেটে কোলায় তবেই তো আমি গাড়ি কিনবো। কিন্তু আচ্ছা ঠিক আছে, ওর উদ্দীপনায় মনে করো আমি একটা গাড়ি কিনলাম, কিন্তু কি পারি না, মনে করো আমি ড্রাইভিং পারি না, তাহলে কি লাগবে? একটা চালক লাগবে আমার। এই যে সে হচ্ছে চালক জিন। তার মানে আমি নিয়ন্ত্রক, তোমার আন্টি হচ্ছে উদ্দীপক, আর আমার একজন ড্রাইভার আছে, সে হচ্ছে চালক, আর এই গাঠনিক জিন হচ্ছে মনে করো সেই চালনার পথ রাস্তা। এভাবে অর্থাৎ নিয়ন্ত্রক জিনের কাছে সবকিছু নিয়ন্ত্রণ থাকবে, উদ্দীপক জিন উদ্দীপনা দিবে, চালক জিন এটিকে চালিয়ে নিয়ে যাবে, আর মূল গাঠনিক জিনের যেটা সেটার কাজ হচ্ছে ওই পথ নির্দেশনার মাধ্যমে কিছু প্রোডাক্ট তৈরি করা। এভাবে জিন এক্সপ্রেশনের মাধ্যমে জিনের কতগুলো ইউনিট একত্রিত হয়ে একটি অপেরণ তৈরি করে, একটা আলাদা ইউনিট বা অপেরণ তৈরি করে, যেটির মাধ্যমে আমরা জিনের যে বহিঃপ্রকাশ, জিন যে তার এনজাইম উৎপাদনের মাধ্যমে একটি বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটায়, সেটি কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, এবারে আসি আমরা জেনেটিক কোড। আমরা যদি একেবারে সহজ ভাষায় বলতে চাই, এখানে কিছু কথা আমি যাচ্ছি সেখানে, জিন যে কোডের মাধ্যমে, যে সংকেতের মাধ্যমে, মেসেঞ্জার আরএনএ এর মাধ্যমে
অ্যামাইনো অ্যাসিড উৎপাদনের জন্য যে সিকোয়েন্স তথা তথ্য প্রেরণ করে সেটি মূলত জেনেটিক কোড। আমরা এখানে তাকে বলছি কি নির্দিষ্ট ডিএনএ বেস সিকোয়েন্স এবং এরা যে অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে বা স্পেসিফাই করে তাদের যে অনুরূপতা অর্থাৎ তাদের যে সিকোয়েন্স সেটিকে বলছি আমরা জেনেটিক কোড। এটি আসলে ডিএনএ এর তথ্য হলেও এটি মেসেঞ্জার আরএনএ এর মাধ্যমে প্রকাশিত হয়। আর প্রতিটি ট্রিপ্লয়েড নিউক্লিওটাইডকে 3টা করে নিউক্লিওটাইডকে আমরা একটি কোডন বা একটা করে কোড বলে থাকি, যেটার মাধ্যমে একটি নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহনের জন্য তথ্য থাকে। তো ডিএনএ অণুতে 4 ধরনের বেস থাকে, আমরা জানি এটা অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, এই 4টা বেস। এর বিপরীতে ঠিক মেসেঞ্জার আরএনএতে অ্যাডেনিনের বিপরীতে ইউরাসিল, গুয়ানিনের বিপরীতে সাইটোসিন, থায়ামিনের বিপরীতে অ্যাডেনিন এবং সাইটোসিনের বিপরীতে গুয়ানিন। এই বেসগুলো নিয়ে কিন্তু মেসেঞ্জার আরএনএ তৈরি হয়ে আসে, যেগুলোতে এই 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড উৎপাদনের জন্য প্রয়োজনীয় সংকেত থাকে। ঠিক আছে, এই 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় এবং এই ডিএনএ বেস সমূহ এই কোড বা তথ্য প্রদান করে। এখন আমরা যদি বলি জেনেটিক কোডের কিছু বৈশিষ্ট্য, জেনেটিক কোড কেন ট্রিপলেট? জেনেটিক কোড ট্রিপলেট কারণ হচ্ছে 3টি করে বেস প্রোটিনের গঠনে যে অ্যামাইনো অ্যাসিডের সংকেত সেটি প্রদান করে। কারণ কি দেখো, যদি একটা করে বেস নিয়ে, যেমন শুধু অ্যাডেনিন নিয়ে যদি একটা বেস কোড গঠিত হতো, শুধু গুয়ানিন নিয়ে যদি একটি হতো, শুধু ইউরাসিল নিয়ে যদি একটি হতো, যদি সাইটোসিন নিয়ে যদি একটি হতো, তাহলে আমি সর্বোচ্চ 4টা অ্যামাইনো অ্যাসিডকে আইডেন্টিফাই করতে পারতাম। কথা বোঝা গেল না? মনে করো তোমাকে আমি বললাম 1 ডিজিটের রোল দেবো, তাহলে তুমি কয়জন স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে পারবে? সর্বোচ্চ 10 জনকে, তাও 0 দেওয়া লাগবে একজনের রোল, তাই না? এভাবে তুমি 10 জনকে আইডেন্টিফাই করতে পারবে 0 থেকে 9 পর্যন্ত। কিন্তু যদি বলা হয় তুমি 20 জন স্টুডেন্টকে আইডেন্টিফাই করো, তুমি কি সিঙ্গেল ডিজিট দিয়ে পারবে? পারবে না, কারণ তোমার টোটাল ডিজিট আছে কত অঙ্কে? 9টা, আর 0 দিয়ে 10টা, এর বেশি তুমি পারবে না। এর বেশি সংখ্যা বানাতে গেলে ওই ডিজিটগুলো দিয়ে বানাবে, কিন্তু 2 ডিজিট 3 ডিজিট এভাবে তোমার সংখ্যা বাড়াতে হবে। বুঝাইতে পারছি কথাটা? হ্যাঁ, ঠিক তেমনি অ্যামাইনো অ্যাসিড আছে 20টি। প্রোটিনের গঠনে আমরা ট্রান্সলেশনে দেখেছি যে 20টি অ্যামাইনো অ্যাসিড একটা পর একটা পলিপেপটাইড চেইনের মাধ্যমে যখন একটি লম্বা শিকল তৈরি করে তখন সেটাকে আমরা বলি প্রোটিন। তো এই 20টি অ্যামাইনো অ্যাসিডকে আইডেন্টিফাই করার জন্য কমপক্ষে 20টি কোড দরকার। যদি একটা করে বেস নিয়ে কোডন তৈরি হয় তাহলে 4টাকে পারবো, যদি 2টো করে হয় তাহলে 16টাকে পারবো, আর যদি 3টা করে হয় তাহলে কিন্তু 64টা হবে। এই যে দেখো 64টা হবে, 2টি করে হলে 16টা হবে, 3টা করে হলে 64টা হবে, 4টা করে হলে আরো 128টা হবে, 256টা হবে, তাই না? 64 গুণ তোমার 4, 4 4 16, 256টা হয়। কিন্তু আমরা তো অত নেব না, আমাদের এই 3টা দিয়ে যেহেতু হয়ে যাচ্ছে, এই জন্য বলা হয় জেনেটিক কোড ট্রিপলেট। এই আচ্ছা, আমি আগের স্লাইডে আরেকটু যাই। এই 64টার মধ্যে কিন্তু সবগুলোই যে অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে তা নয়, এর মধ্যে 3টা আছে যেগুলো কোনো অ্যামাইনো অ্যাসিডেরই সংকেত বহন করে না। যে 3টাকে আমরা স্টপ কোডন বলেছিলাম ওই যে ট্রান্সলেশনের সময়, মনে আছে? হ্যাঁ, এই 3টা কোনো অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে না। তো জেনেটিক কোডের কতগুলো বৈশিষ্ট্য আমরা একটু জেনে নিই। দেখো, জেনেটিক কোড হচ্ছে দ্ব্যর্থহীন, অর্থাৎ একটি কোড শুধুমাত্র একটি অ্যামাইনো অ্যাসিডেরই সংকেত বহন করে, অর্থাৎ ওই কোড একটা একবার এই অ্যামাইনো অ্যাসিড আরেকবার ওই অ্যামাইনো অ্যাসিড এরকম সংকেত বহন করবে না। যেটা করবে সেটা ওইটা রিড করবে। আর জেনেটিক কোড হচ্ছে সার্বজনীন, সকল জীবে একটি নির্দিষ্ট কোড একই অর্থ বহন করবে। মনে করো আমার দেহের জন্য AUG মানে মিথিওনিন, আর এই গরু ছাগলের দেহে AUG মানে ভ্যালিন, তা কিন্তু নয়। প্রত্যেকটা জীবের ক্ষেত্রে ওই নির্দিষ্ট কোড নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে আইডেন্টিফাই করবে, যেটাকে বলি আমরা জেনেটিক কোড সার্বজনীন। ওকে, আচ্ছা, এরপরে আসি জেনেটিক কোড নন ওভারল্যাপিং, অর্থাৎ একটা কোডের অক্ষর, একটা বেস যদি কোনো একটা অ্যামাইনো অ্যাসিডকে আইডেন্টিফাই করার জন্য ব্যবহার হয় তখন সেটি কিন্তু অন্য একটার জন্য ওইটার অন্তর্ভুক্ত হবে না।
অর্থাৎ একটা ডিজিট বা একটা আমরা নাইট্রোজেনাস বেস যদি একটা কোডের জন্য ব্যবহার করি, সেটি আর অন্য কোডের জন্য আর ব্যবহৃত হবে না। জেনেটিক কোড হচ্ছে কমালেস বা বিরামহীন, অর্থাৎ তুমি একটা কোড ব্যবহার করার পর মাঝখানে একটা বেস বিরতি দিয়ে দ্বিতীয় কোড তৈরি করবে, এটি হবে না। এই জন্য বলা হয় একেবারে কমালেস, এর মাঝে দুটো কোডের মাঝে কোনো অতিরিক্ত নিউক্লিওটাইড থাকবে না। বুঝাতে পারলাম কথাটা? হ্যাঁ, এগুলো একটু মনোযোগ দিবে, কারণ এগুলো জেনেটিক কোডের বৈশিষ্ট্য অনেক সময় পরীক্ষায় দেওয়া হয়। আর জেনেটিক কোড ডিজেনারেটিভ, একাধিক কোড একটি অ্যামাইনো অ্যাসিড নির্ধারণ করতে পারে, অর্থাৎ একাধিক কোড দিয়েও কিন্তু একটি নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে আইডেন্টিফাই করতে পারে। আর শুরু এবং সমাপ্তি, যেমন AUG দিয়ে কোডের সূচনা হয়, যেটাকে আমরা মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডের কথা বলি। আর তিনটি কোডন আছে, UAA অকার, UAG আম্বার এবং UGA ওপাল। এই তিনটাকে আমরা বলি স্টপ কোডন বা ননসেন্স কোডন, সমাপনী কোডন। মনে থাকবে? এই সমাপনী কোডন, শুরুর কোডন, এগুলোতে কিন্তু পরীক্ষা প্রশ্ন দেওয়া হয়। এখন আমরা যাই কোড ডিকশনারিতে। এটা কি দেখে খুব ভয় লাগছে? মোটেই ভয়ের কোনো কারণ নেই, দেখো ইজি হয়ে যাবে। যেমন দেখো মেসেঞ্জার আরএনএতে, এটা বলি আজকের পড়া শেষ করবো, হ্যাঁ হোমওয়ার্ক দেবো কিন্তু এটাই। এই যে দেখো UCAG, তাই না? মেসেঞ্জার আরএনএর বেস কিন্তু এগুলো। আবার দেখো UCAG, ঠিক এখানে প্রতিটিতে UCAG, প্রত্যেকটাতে UCAG আছে এভাবে। এখন এখানে যে তিনটা ইউ আছে, এই যে এখানে তিনটা ইউ আছে, এই ইউটা মনে করো এই ইউ, তারপরে এইটা, তারপরে মনে করো এইটা, তারপরে এই ইউ, তার মানে প্রথমটা ইউ, দ্বিতীয়টা দেখো ইউসি, তার মানে এই প্রথম ইউ, দ্বিতীয় ইউ, আর এখানে তৃতীয়টাতে সি। এইভাবে আমরা একটার পর একটা সাজিয়ে এই ডিকশনারি তৈরি করতে পারি, যেটাকে বলা হয় কোড ডিকশনারি। অর্থাৎ ফার্স্ট লেটার, সেকেন্ড লেটার অ্যান্ড থার্ড লেটার, ফার্স্ট নিউক্লিওটাইড, সেকেন্ড নিউক্লিওটাইড অ্যান্ড থার্ড নিউক্লিওটাইড। এই তিনটা নিউক্লিওটাইড মিলে আমরা এভাবে কোড, অর্থাৎ এগুলো তৈরি করা দেখো মোটেই কোনো কঠিন কিছু নয়। আমি যদি এই জায়গায় মাঝ থেকে তোমাদের একটা কোড দেখাই, যেমন এখানে এটা কোত্থেকে আসছে, এই যে এই কোত্থেকে এসেছে, এই আর এই সিটা কোত্থেকে এসেছে, এই যে দেখো এই সি। এইভাবে এখানে হলো AAC, যেটা অ্যাসপারজিন অ্যামাইনো অ্যাসিডের সংকেতবাহী কোডন। তো কিছু কোডন আছে যেগুলো সংঘবদ্ধভাবে একসাথেই ওরা একটি অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে, কারণ একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য অনেকগুলো কোডন থাকতে পারে, কিন্তু একই কোডন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করবে না, এটা মনে রাখবে। তো যাই হোক, তোমাদেরকে এই যে সর্বশেষ যেটা দেখাচ্ছি এই মুহূর্তে কোড ডিকশনারি, এটি তোমার আগামী দিনের হোমওয়ার্ক থাকবে। সুন্দর করে কোড ডিকশনারি তৈরি করে অ্যামাইনো অ্যাসিডগুলোর নাম লিখে ছবি তুলে তুমি পেজে আপলোড করবে। তো ঠিক আছে, ভালো থেকো। এতক্ষণ মনোযোগ দিয়ে আমার এই ক্লাস দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। ভালো থেকো, আল্লাহ হাফেজ।